গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিভাজ্যতা। সংখ্যার বিভাজ্যতার ধারণা থেকে বিভিন্ন ধরনের সরল মান নির্ণয় সম্পর্কিত অঙ্ক এবং ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সম্পর্কিত বিভাজ্যতার অঙ্ক বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে যা আসে সেগুলো আলোচনা করা হবে ক্লাসটিতে। ক্লাসটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তুমি যদি চ্যানেলে নতুন হও, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আছো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসের প্রথম অঙ্কের দিকে আমরা চলে যাব। প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথম অঙ্কে কি রয়েছে দেখো। প্রথম অঙ্কে বলা রয়েছে যদি একটা 9 অঙ্কের সংখ্যা, মানে 9 ডিজিট নাম্বার 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 4x - 3y এর মান নির্ণয় করো। তাহলে এখানে তোমার কি আসছে যে এই যে 72 দ্বারা বিভাজিত, 72 মানে হচ্ছে একটা যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার। তার মানে কোনো সংখ্যা 72 দিয়ে যদি ডিভিজিবল হতে হয়, তাহলে তাকে ইন্ডিভিজুয়ালি 8 এবং 9 দিয়ে ডিভিজিবল হতে হবে। এটা আমরা অন্যভাবেও করতে পারতাম। 24, 3 মানে যে কোনো এর এই যে দুটোর গুণফল সেটা 72 হলে ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু সেই সংখ্যা দিয়ে বিভাজিত হবে। যেমন 6 12ও করতে পারো, কারণ 6 12তে হচ্ছে গুণ করলে 72। এখন এই দুটো সংখ্যায় কিন্তু এর ভেতরে শুধু 2 এর উৎপাদক গুলো আছে, এর ভেতরে শুধু 3 এর উৎপাদক গুলো আছে। তাহলে এইভাবে কিন্তু ভাঙাই হচ্ছে সব থেকে সুবিধাজনক। এরপরে দেখো আমরা এখানে কি করব, প্রথমে চেক করব 9 এর জন্য। তাহলে 9 এর ডিভিজিবিলিটির নিয়ম কি? 9 এর ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর যে অঙ্কটা আছে, সংখ্যাটার অঙ্কগুলোর যে যোগফল, সেই অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে এখানে আমরা যোগ করছি, 9 8 17 আর 5 হচ্ছে 22, 22 আর এখানে 9, ঠিক আছে। 22 9 31, 31 সাথে 38 আর 8 হচ্ছে 46, টোটাল হচ্ছে 46। তার সাথে আছে x প্লাস y, ঠিক আছে। তাহলে এখানে আমরা x এর প্রথম কোন মানের জন্য এটা 9 দিয়ে ডিভিজিবল হবে? তাহলে দেখো 6 9 54 হয়। তাহলে এটা যদি একমাত্র 8 হয় তাহলে কিন্তু 54 হচ্ছে, যেটা 9 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাই না? তাহলে এখানে x প্লাস ওয়াইটাকে আমরা 8 নিলাম। ওকে, এরপরে এটা যাচ্ছে আমাদের 9 এর জন্য। এটা 9 এর জন্য আমরা চেক করলাম। ঠিক একই রকম ভাবে 8 এর জন্য আমাদেরকে চেক করতে হবে, মানে 8 এর ডিভিজিবিলিটির জন্য কি হতে হবে। তাহলে 8 এর ডিভিজিবিলিটির জন্য আমরা জানি যে লাস্ট 3টা ডিজিট, এই যে লাস্ট 3টা ডিজিট সেটা 8 দিয়ে বিভাজ্য হতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ডিজিটে y রয়েছে। তাহলে y এর মান বিভিন্ন মানের জন্য, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 এবং 8 9, এই যে 10টা সংখ্যা দেখছো, এই 10টা সংখ্যাকে আমরা প্রত্যেকটাকে বসিয়ে দেখব, চেক করে দেখব যে y এর কোন মানের জন্য এটা কিন্তু কার্যকরী হচ্ছে। তাহলে এখানে প্রথমেই আমরা যে মানটা নেব সেটা নেব 0। 0 হলে দেখো হচ্ছে না। 2, যদি 2 নিই তাহলে সেটা কি 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে? প্রত্যেকটাকে কিন্তু আমাকে চেক করে দেখতে হবে, মানে 8 দিয়ে ভাগ করে দেখতে হবে। তাহলে সংখ্যাটা হচ্ছে 782। তাহলে 782 এটা কিন্তু 8 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না, মানে পুরোপুরিভাবে বিভাজ্য না। তাহলে 83, সেটাও সম্ভব নয়। তাহলে 84, 84 কিন্তু সম্ভব। তার মানে y এর এই যে 4, এই মানটার জন্য এটা কিন্তু পূর্ণ বিভাজ্য সংখ্যা পাওয়া যাচ্ছে। ওকে, এবারে যদি তুমি পরের সমস্ত সংখ্যাকে চেক করো, 5 দেখো, 6 দেখো, 7 দেখো, 8 দেখো কিংবা 9 দেখো, কোনো সংখ্যার ক্ষেত্রেই কিন্তু এটা পূর্ণ বিভাজ্য সংখ্যা পাওয়া যাচ্ছে না।
তাহলে y এর একমাত্র 4 মানের জন্য এটা পুরোপুরিভাবে বিভাজ্য হচ্ছে। তাহলে 4 যদি এখানে হয় তাহলে x প্লাস y এর থেকে আমরা বলতে পারি x এর মান তখন কত হবে, না সেটাও 4 হবে, কারণ দুটোর যোগফল 8। তাহলে x এর মান 4 এবং y এর মান যদি 4 হয় তাহলেই একমাত্র কিন্তু আমাদের এই 72 সংখ্যাটা এই সংখ্যাটাকে ভাগ করতে পারবে। সেক্ষেত্রে তোমার এখানে যে মান নির্ণয়ের এটা কোশ্চেন 4x মাইনাস 3y, তাহলে এখান থেকে দেখো 4 ইন্টু 4 এক্স এর মান বসালাম, 3 ইন্টু 4 ওয়াই এর মান বসালাম, 4 কমন নিয়ে নিচ্ছি, 4 মাইনাস 3 মানে হচ্ছে তোমার 4, তাই তো? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজি কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলেছে, যদি একটি 10 অঙ্কের সংখ্যা এইটা 88 দ্বারা বিভাজ্য হয় তাহলে x এর সর্বাধিক সম্ভাব্য মানের জন্য 5x মাইনাস 7y এর মান কত হবে? তো এখানে ওই একই রকম নিয়ম আগেরটার মতোই, 88 কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা যেটি 8 এবং 11 এর গুণফল। তাহলে ইন্ডিভিজুয়ালি 8 এবং 11 এর জন্য আমরা শর্তটা দেখব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা চেক করব 11 এর জন্য। তাহলে 11 এর জন্য আমরা কিভাবে চেক করি ডিভিজিবিলিটি, না সেটাতে হচ্ছে যে জোড় স্থানীয় অঙ্ক এবং বিজোড় স্থানীয় অঙ্ক। জোড় স্থানীয় অঙ্ক বলতে এটা হচ্ছে বিজোড় স্থানীয় অঙ্ক, 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 এইটাও হচ্ছে বিজোড় স্থানীয় অঙ্ক। মানে 2 3 8 4 0, 2 3 8 4 0 এদের যোগফল হচ্ছে তোমার 17। এটাকে আমরা S1 লিখছি, ঠিক আছে? কেন S1 S2 লিখছি দেখো, এরপরে হচ্ছে এটা গেল আমাদের বিজোড় স্থানীয় অঙ্ক। ঠিক তেমনি ভাবে জোড় স্থানীয় অঙ্ক হচ্ছে y, মানে দেখো এ 1 এ আছে, 2 এ আছে, 3 এ আছে, 4 এ আছে, এইটা জোড় বিজোড়ের ব্যাপারটা আসছে। তাহলে এখানে হচ্ছে 2 এ আছে, 2 এর পরে আমরা 4 নেব, 4 এর পরে 6 নম্বর জায়গায় কোনটা আছে, x আছে, 6 নম্বরের পরে 8 নম্বরে 9 আছে, 10 নম্বরে 2 আছে। তাহলে এদের যোগফল আমরা দেখব। তাহলে হচ্ছে y প্লাস 4 প্লাস x প্লাস 9 প্লাস 2, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি x প্লাস y প্লাস কত পাচ্ছি 15। তাহলে এটা আমরা S2 নিচ্ছি। এখন 11 যে বিভাজ্যতার নিয়ম সেটা হচ্ছে জোড় স্থানীয় অঙ্ক এবং বিজোড় স্থানীয় অঙ্কের যে যোগফলটা, এটা হচ্ছে বিজোড় স্থানীয় অঙ্কের জন্য, এটা জোড় স্থানীয় অঙ্কের জন্য, এদের যে বিয়োগফলটা হয় সেটা 0 হতে হবে, না হয় 11 গুণিতক হতে হবে। তাহলে আমাদের দুটো কন্ডিশন হচ্ছে 11 বিভাজ্যতার জন্য S মাইনাস S1, ঠিক আছে? আমরা যে কোনোটা করতে পারি, কিন্তু জোড় স্থানীয় বিজোড় স্থানীয় যেটা ব্যবধান, অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যবধান, সেটা হয় 0 হতে হবে অর হতে হবে 11 গুণিতক বা মাল্টিপল, ঠিক আছে? তাহলে এই শর্তটা আমাদেরকে চেক করে দেখতে হবে। এখানে আমাদের এই দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু চেক করে দেখতে হবে। এবারে পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে 8 দিয়ে যেহেতু ডিভিজিবল, তাহলে 8 এর ক্ষেত্রে কি হচ্ছে, 8 এর জন্য কি হচ্ছে, তাহলে 8 এর জন্য 8 দিয়ে ডিভিজিবল হতে গেলে লাস্ট 3টা ডিজিট যেটা, সেটা 3y2। এখানে এই y এর মান 0 থেকে আমরা সমস্ত রকমের মান বসিয়ে যাব, ঠিক আছে? সেটা 8 দিয়ে ডিভিজিবল কোনটা হচ্ছে সেটাকে আমরা চেক করে করে যাব। তাহলে দেখতে পাচ্ছি y এর মান যখন 1 তখন এটা প্রথম ডিভিজিবল হচ্ছে, অথবা আমরা যদি এটাকে দেখি 5 দেখি, তাহলে দেখো সেটা তো ডিভিজিবল হচ্ছে। যদি y এর মান 9 হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে 3টে ক্ষেত্র আমরা পেলাম, এই 3টে ক্ষেত্রের জন্যও আমাদেরকে কিন্তু চেক করতে হবে।
এবারে আমরা কি করব দেখো, এখানে প্রথমে আমরা এই জিরো মানটার জন্য দেখব। তাহলে জিরো মানটার জন্য যদি হয় তাহলে তখন কি হবে, এটা যদি জিরো হয় তার মানে এটা ইজ ইকুয়াল টু এটা s1 ইজ ইকুয়াল টু s2, তার মানে x প্লাস ওয়াই যেটা হচ্ছে, আচ্ছা এখানে লিখছি, ছোট করে নিচ্ছি, ওকে। হ্যাঁ দেখো, তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হবে যখন আমাদের এটা জিরোর কন্ডিশনটা আমরা নেব। এই জিরোর ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা চলে আসছে, ওকে। জিরোর ক্ষেত্রে তখন ওয়াই এর মান আমরা যদি 1 নিই তাহলে x এর মান কত পাবো, x এর মানও পাবো 1। এবার ওয়াই এর মান যদি 5 নিই তাহলে x এর মান নেগেটিভ চলে আসবে, যেটা কিন্তু সম্ভব নয়। তাহলে একটাই কন্ডিশন হবে জিরোর জন্য, সেটা হচ্ছে x সমান যদি 1 হয় তাহলে y সমান হবে 1। এবারে আমরা এই 11 বা 11 এর গুণিতক গুলোর ক্ষেত্রে চেক করব, 11 বা 11 এর গুণিতক গুলোর ক্ষেত্রে আমাদের কন্ডিশনটাকে চেক করব। তাহলে এখানে হচ্ছে যদি 11 হয়, যদি 11 হয় তাহলে x প্লাস ওয়াই মানে 17 মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস 15 ইজ ইকুয়াল টু হবে 11, তাই তো? এটাই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, 2 মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 11, তাই তো? আচ্ছা এটাকে আমরা এই বিভ্রান্তিটাকে দূর করার জন্য, এখানে নেগেটিভ চলে আসবে, তাহলে এটাকে বিভ্রান্তিটাকে দূর করার জন্য আমরা উল্টোটা নেব। এটা আমাদের অ্যাকচুয়ালি ব্যবধান প্রত্যেকটা ক্ষেত্রেই। তাহলে এখানে আমরা কি নেব দেখো, এক্স এক্স প্লাস ওয়াই প্লাস 15 ইজ ইকুয়াল টু মাইনাস 17 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 11, তাই তো? তাহলে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 13 পাচ্ছি। তাহলে 13 এর ক্ষেত্রে আমরা এবারে কন্ডিশন আমরা পেয়ে গেছি, 1 আছে 5 আছে এইগুলো। এবারে দেখো যখন আমরা এখানে ওয়াই, আমরা যদি ওয়াই 1 নিই, ওয়াই যদি 1 নিয়ে নিই তাহলে এখানে হচ্ছে এক্স এর মানটা 2 ডিজিট হচ্ছে, যেটা কিন্তু সম্ভব নয় আমাদের। তাহলে এখানে 2 ডিজিট কোনো রকমই আসতে পারে না, কারণ এখানে তো এরা প্রত্যেকেই ডিজিটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ওয়াই এর মান 1 নেওয়া যাচ্ছে না, তাহলে ওয়াই এর মান আমরা এখানে নিতে পাচ্ছি 5। তখন এক্স এর মান কত পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি 8। ঠিক আছে, এটা একটা কন্ডিশন হতে পারে। আর আরেকটা কন্ডিশন হতে পারে, যদি আমরা ওয়াই এর মান 9 নিই, ওয়াই এর মান যদি আমরা 9 নিয়ে নিই তাহলে এক্স এর মান আসছে, তখন এক্স এর মান আসছে তোমার 9 4 13 মানে 4। বুঝতে পারছো? এই দুটো কন্ডিশন প্রথমটার ক্ষেত্রে আসতে পারে। ওকে, এবারে নেক্সট আমরা 11-র যে গুণিতক রয়েছে সেটার দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এক্স প্লাস ওয়াই, এটা গেল শুধুমাত্র 11-র জন্য। এবারে যদি আমাদের পরের ভ্যালুটার দিকে যাই তাহলে মাইনাস 17 ইজ ইকুয়াল টু 22 যদি ধরি, তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়াই কত পাবো, এটা -2, এদিকে যোগ হয়ে যাচ্ছে মানে 24।
তো 24 যখন হচ্ছে তখন কিন্তু একটা বা দুটো সংখ্যায় কিন্তু আমাদের এক্স ওয়াই এর মানগুলো সেটা কিন্তু 2 ডিজিট হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তাহলে আমাদের এই দুটোর ভেতরেই হতে হবে, বুঝতে পারলে? এই দুটোর ভেতরেই হতে হবে। এবারে দেখো আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে কি, যে এক্স এর সর্বাধিক মানের জন্য। তাহলে এই দুটো ক্ষেত্রে তুমি বুঝতে পারছো এক্স এর সর্বাধিক মান এক্স ইজ ইকুয়াল টু 8 কখন আসছে, এই কন্ডিশনটাতে, তাই তো? তাহলে এক্স ইজ ইকুয়াল টু 8, এইটা কিন্তু আমরা সিলেক্ট করছি, যেহেতু এক্স এর সর্বাধিক মান, এক্স এর সর্বাধিক মান, অর্থাৎ তখন যদি আমরা 5x মাইনাস 7y এর মান বার করি, 7y এর মান বার করি, তাহলে এখানে আমাদের এই কন্ডিশনটা বসবে, এই ভ্যালুগুলো বসবে। 5 8 40 আর 7 5 7 35, তাহলে 40 মাইনাস 35 মানে হচ্ছে 5। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। খুব ভালো করে এই বিষয়গুলোকে খুব ঠান্ডা মাথায় কিন্তু বোঝার চেষ্টা করবে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, এক্স এর সর্বনিম্ন মান কত, যে এই যে সংখ্যাটা সেটা 12 দিয়ে বিভাজ্য। ওকে, তাহলে 12 দিয়ে বিভাজ্য মানে কি? 12 মানেই তোমরা জানো যেটা হচ্ছে 3 ইন্টু 4, তাহলে 3 দিয়ে হতে হবে আর 4 দিয়ে। 4 দিয়ে দেখো যে কন্ডিশন রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি করাই আছে, 412 কিন্তু 4 দিয়ে ডিভিজিবল, তাহলে আমাদেরকে এই কন্ডিশনটা দেখার দরকার হচ্ছে না, শুধু 3 দিয়ে ডিভিজিবিলিটির রুলটা দেখতে হবে। 3 দিয়ে ডিভিজিবিলিটির রুল কি? সংখ্যাগুলোর যে অঙ্কগুলোর সংখ্যার যে অঙ্কগুলোর যোগফল, সেটার যোগফলটা টোটাল কিন্তু 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 7 5 12 1 13, 13 3 হচ্ছে 16, 16 আর এইদিকে 6, 16 6 হচ্ছে 22, তাহলে 22 প্লাস এক্স, 22 প্লাস এক্স, এটা 3 দিয়ে বিভাজ্য হতে হবে। হতে এক্স এর মান কি বসাতে হবে? সর্বনিম্ন মানটা কিন্তু বসাবে, কারণ এখানে দেওয়া আছে সর্বনিম্ন মান। তাহলে এক্স এর সর্বনিম্ন যে মানটা বসানো যাবে সেটা হচ্ছে 2, কারণ 24 হচ্ছে 24 3 দিয়ে ডিভিজিবল। তাহলে এক্স এর সর্বনিম্ন মানটাই তোমাকে জানতে চেয়েছে, তাহলে এক্স এর সর্বনিম্ন মান হবে 2। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, একটু কিন্তু ট্রিকি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন খুব ট্রিকি কোশ্চেন, তোমাদের ডিভিজিবিলিটি থেকে আশা করি আর কোনোদিন কোনো প্রবলেম হবে না এই ধরনের অঙ্কগুলোকে তুমি যদি দেখে যাও। তো এখানে দেখো, একটা ডিভিশন যখন আমরা করি তখন ধরো একটা নাম্বার আছে ডি, একে আমরা ভাগ করছি স্মল ডি দিয়ে, যার জন্য আমরা কোশ্চেন পাচ্ছি কিউ আর রিমাইন্ডার পাচ্ছি আর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের সম্পর্ক। তাহলে এখানে আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, 732 কে, মানে এটা হচ্ছে আমাদের ভাজ্য, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স দিয়ে ভাগ করা হচ্ছে, এক্স দিয়ে ভাগ করা হচ্ছে, যার ফলে কোশ্চেন পাচ্ছি আমরা ধরে নাও কিউ, এবং ভাগশেষ এখানে আমরা পাচ্ছি 12, দেওয়াই আছে কোশ্চেনে। তাহলে এক্স এর কতগুলো মান আছে, মানে এক্স কত, মানে কি কি ভ্যালুর হতে পারে, অর্থাৎ আমাদের যে সংখ্যাটা, যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করতে চাইছি সেটা কতগুলো মানের হতে পারে, কি কি সম্ভব। এখন এই যে বিষয়টা, এটাতে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে এটা ক্যালকুলেশনটা আগে করে নাও। তাহলে এখানে আমরা পাচ্ছি কিউ, আমরা কি পাচ্ছি এখানে কিউ এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি 732 মাইনাস 12 মানে 720। তাহলে এখান থেকে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1। এটা আমরা কি করলাম, আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করলাম।
অর্থাৎ একে আমরা ওই ছোটবেলায় তোমরা যেমন ভাবে করেছো 720-কে এইভাবে ভাঙছি, 2 দিয়ে 360, আবার 2 দিয়ে 180, জাস্ট এটাকে সাজিয়ে এইভাবে কিন্তু আমরা লিখলাম। ওকে, তো এইভাবে এইভাবে লিখতে গিয়ে আচ্ছা এইভাবে লিখতে গিয়ে আমরা যেটা করছি সেটা এইভাবে প্রাইম ফ্যাক্টরাইজ করে দিচ্ছি। এখন এই হচ্ছে আমাদের 720 সংখ্যাটা, যেটাকে আমরা কিউ হচ্ছে আমাদের ভাগফল এবং এক্স হচ্ছে আমাদের ভাজক। তাহলে ভাজকের কি কি সংখ্যা হতে পারে, মানে কতগুলো ফ্যাক্টর হতে পারে, সেটা আমরা এখানে সহজে কিভাবে বুঝতে পারবো, মানে এখানে কত রকমের কম্বিনেশন হতে পারে সেটা দেখো। 2^0 থেকে শুরু হবে, 2^1, 2^2, 2^3, 2^4, এটা 3^0, 3^1, 5^0, 5^1। তাহলে এখানে এদের বিভিন্ন কম্বিনেশন নিয়ে ততগুলো সংখ্যা কিন্তু মানে ততগুলো ফ্যাক্টর হতে পারে। যেমন 1 একটা ফ্যাক্টর, 2 একটা ফ্যাক্টর, মানে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, এরকম কতগুলো আসতে পারে সেটা কিন্তু আমরা এখানে সহজেই বুঝতে পারবো। কিভাবে দেখো, এটা যদি নিই, এটা যদি নিই, এটা যদি নিই, তাহলে হচ্ছে 1 × 1 × 1 মানে 1 একটা ফ্যাক্টর। একই রকম ভাবে এটা নিলাম, এটা নিলাম আর এটা নিলাম, তাহলে 5 একটা ফ্যাক্টর। যদি এটা নিই, এইটা নিই এবং এইটা নিই, তাহলে 3 একটা ফ্যাক্টর। ঠিক আছে, 1 3 1 গুণ করলে কত আসবে? 3। এবারে যদি এইটা 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 নিই, তাহলে কত আসছে? 3 × 5 = 15। তো এইরকম ভাবে যখন আমরা টোটাল ফ্যাক্টর দেখব, তখন টোটাল কতগুলো ফ্যাক্টর মানে কতগুলো এরকম ফ্যাক্টর সম্ভব সেটা কিন্তু আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে দেখো এখানে কতগুলো ফ্যাক্টর আছে, মানে কতগুলো প্রাইম ফ্যাক্টরে যেটা ভাগ করেছি সেখানে কটা আছে? 1 2 3 4 5, মানে 5টা। এখানে আছে 2টো, এখানে আছে 2টো, তাহলে 5 দুগুণে হচ্ছে 10, 10 দুগুণে হচ্ছে 20টি। তাহলে 20টি তোমার টোটাল সংখ্যা রয়েছে, তাই না? আচ্ছা এখানে 2 আছে, এটা আরেকটা হবে। আচ্ছা তাহলে এখানে কত হবে? 3 হবে। 3 হবে, তার মানে এখানে কত হবে? 30টা হবে। তার মানে টোটাল এরকম ভাবে তুমি যদি ফ্যাক্টর দেখো তাহলে 30টা ফ্যাক্টর সম্ভব। তাহলে 30টা ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের এই 720 যে সংখ্যাটা সেটা রয়েছে। এবারে কোন সংখ্যাকে 12 ভাগশেষ থাকছে। 12 ভাগশেষ কখন থাকে? খুব ভালোভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। 12 ভাগশেষ তখনই থাকবে যদি তার যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলো মানে যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করতে চাইছি, এখানে অ্যাকচুয়ালি এই ফ্যাক্টর গুলো এক একটা সংখ্যাকে ইন্ডিকেট করছে, মানে এক্স এর এতগুলো মান, এক্স 1 হতে পারে, এক্স 5 হতে পারে, এক্স 3 হতে পারে, এক্স 15 হতে পারে, এরকম 30টা মান হতে পারে এক্স এর। ঠিক আছে, আমাদেরকে বার করতে হবে যে এখানে আমাদের এক্স এর মান কত হতে পারে, কেননা এখানে 12 আমাদের কি আছে? 12 আমাদের ভাগশেষ আছে। তাহলে এক্স 1 হলে 12 কখনোই থাকতে পারে না, কারণ কি 1 দিয়ে সেটা তো আবার 12 দিয়ে মানে ভাগ হয়ে যাবে। তাহলে 12 পর্যন্ত যতগুলো ফ্যাক্টর আছে সেটাকে আলাদাভাবে আমরা দেখব। তাহলে 12 পর্যন্ত কি কি এর ফ্যাক্টর আছে? 1 আছে, দেখো 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে 2 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 6 এর পরে 8 দিয়ে যাবে, 8 এর পরে 9 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে। 12 পর্যন্ত যতগুলো ফ্যাক্টর এই 720 সংখ্যাটা রয়েছে সেগুলো হচ্ছে এইটা। তার মানে এই সংখ্যাগুলো কিন্তু কখনোই হতে পারে না। এগুলো কটা হচ্ছে? এগুলো হচ্ছে 10টি। গুনে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা। তার মানে এই 10টা সংখ্যা কিন্তু কখনোই হতে পারে না
এক্স এর মান। তাহলে এক্স এর মান কতগুলো হতে পারে, সেটা হচ্ছে এই 30 থেকে 10টা বিয়োগ যাবে, অর্থাৎ 20টা মান হতে পারে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা বোঝা গেছে? এই বিষয়টা এখন যদি তোমাদের ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু মানে আমাদের যে রিমাইন্ডার চ্যাপ্টার রয়েছে, সেই রিমাইন্ডার চ্যাপ্টারের পরে আমরা যখন টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস নিয়ে আলোচনা করব আমাদের এই নাম্বার সিস্টেমে, তখন সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবং ইতিমধ্যে তুমি যদি আমাদের প্রিপারেশন উইথ এবিসির অন্য কোনো প্লে লিস্টে গিয়ে এটা দেখতে চাও, তাহলে সেটাও দেখতে পারো। নাম্বার অফ ফ্যাক্টরস বলে একটা আমাদের প্লে লিস্ট রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে। মানে নাম্বার অফ ফ্যাক্টরস বলে নেই, অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম বলে রয়েছে, সেখানে নাম্বার অফ ফ্যাক্টরস বলে একটা ক্লাস রয়েছে, সেটা দেখে নিলে তোমরা কিন্তু আশা করি বুঝতে পারবে ক্লিয়ার ভাবে। বোঝা গেল? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলেছে যদি একটি সংখ্যা 624 দ্বারা বিভাজ্য হয় তাহলে ভাগশেষ 53 হবে, যদি একই সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে ভাগশেষ কত হবে। ঠিক আছে? খুব ক্লাসিক অঙ্ক, তোমাদের পরীক্ষাতে পড়ে। এটার মেথড 1 খুব সহজে অঙ্কটাকে করার জন্য কি করবে, দেখবে যে এই যে প্রথম বিভাজ্য হয় এবং দ্বিতীয় বিভাজ্য হয়, সেই প্রথম বিভাজ্যটা ফার্স্ট বিভাজ্যটা সেকেন্ড বিভাজ্য দিয়ে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। যদি এটা পসিবল হয়, দেখো 624 16 দিয়ে কিন্তু ভাগ করা যায়, এটা বিভাজ্য। যদি ভাগ করা যায় তাহলে কি করবে, 53কে 16 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা পাবে, 3 16তে দেখো 48 হয়, তাহলে 5 অবশিষ্ট থাকছে। এই 5 সংখ্যাটাই হচ্ছে কিন্তু ভাগশেষ, তোমার উত্তর। ঠিক আছে? খুব ইজি। এবারে আমি তোমাকে এটা বিশ্লেষণ করে বোঝাবো মেথড 2-তে। মেথড 2-তে কি বলা হচ্ছে, যে একটা সংখ্যা আছে যেটা হচ্ছে 624, এই 624কে আমরা একটা কোশ্চেন পেলাম, একটি সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, n দিয়ে ধরো ভাগ করা হচ্ছে, তার ফলে আমরা ভাগফল পাচ্ছি কিউ এবং ভাগশেষ পাচ্ছি 53। এবারে একই সংখ্যাকে মানে 624কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে 624কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে তাহলে এই এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাকে আমরা এবারে 16 দিয়ে ভাগ করছি, তাহলে যদি এটা বিভাজ্য হয় তাহলে n ইন্টু কিউ প্লাস 53, এটা 16 ইন্ডিভিজুয়ালি যাবে এবং এটাও ইন্ডিভিজুয়ালি যাবে, তাই তো? শর্ত অনুযায়ী এটাই হয় আমাদের। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা ভুল হচ্ছে, উল্টোটা বলা হচ্ছে। মেথড 2-তে আমি তোমাকে এটা বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আসছে। অ্যাকচুয়ালি একটা সংখ্যা n, যাকে আমরা 624 দিয়ে ধরো ভাগ করছি এবং তার ফলে তার ভাগফল হচ্ছে কিউ আর ভাগশেষ থাকছে 53। এখন ওই একই সংখ্যা একে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, তাহলে 624 ইন্টু কিউ বাই এটাও 16 দিয়ে ভাগ যাবে এবং 53/16 এটাও 16 দিয়ে ভাগ যাবে, তাই তো? এখন যদি এইটা বিভাজ্য হয়, তাহলে এটা যদি বিভাজ্য, এটা দেখো কেটে যাচ্ছে, তাই না? এটা কেটে যাচ্ছে, এই জায়গাটা বিভাজ্য হয়ে যাচ্ছে। আমার ক্যালকুলেশন করার এখানে দরকার নেই, বিভাজ্য হচ্ছে কিনা সেটা তোমাকে চেক করে নিতে হবে, কাটাকুটি করে চেক করে নেবে। তাহলে যদি এটা আমার বিভাজ্য হয়, তাহলে এইখানে যা ভাগশেষ পাবো আমরা, সেটাই কিন্তু উত্তর। তাহলে এখানে আমরা ভাগশেষ যেটা পাবো সেটা হচ্ছে 5, এটা আমাদের ভাগশেষ।
ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু এই প্রথম শর্তটা এসছে, আমরা এটা ট্রিক হিসাবে মনে রাখি, মুখস্থ রাখি, কিন্তু অ্যাকচুয়ালি এই কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কি বলেছে, যদি 6 অঙ্কের সংখ্যা এত এবং এত যথাক্রমে 11 এবং 72 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এটার মান নির্ণয় করো। এটা যেহেতু মান নির্ণয়ের কোশ্চেন, তাহলে দেখো প্রথমেরটার থেকে দেখো, তাহলে এটা বলেছে 11 দিয়ে ডিভিজিবল, তাহলে 11 দিয়ে ডিভিজিবল হতে গেলে আমরা বিজোড় স্থানীয় অঙ্কগুলো 11-র ক্ষেত্রে, 11-র ক্ষেত্রে বিজোড় স্থানীয় অঙ্ক হচ্ছে 4 প্লাস 6 প্লাস 3। ওকে, এটা হচ্ছে আমাদের S1, S1 এর ভ্যালু হচ্ছে 13। আরেকটা হচ্ছে তোমার জোড় স্থানীয় অঙ্ক, মানে হচ্ছে 2, 5 আর x, মানে S2, এটা হচ্ছে x প্লাস 7, তাই তো? তাহলে এই জোড় স্থানীয় এবং বিজোড় স্থানীয় অঙ্কের যে পার্থক্য সেটা 0 হবে। তাহলে এখানে আমরা বলবো S2 মাইনাস S1, যেহেতু এখানে এটা রয়েছে তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, 0 হলে, তাহলে 0 যদি হয় তাহলে কি হবে, x এর মান হবে 6। 0 মানেই হচ্ছে সমান, তাহলে x এর মান হবে 6। এখন 11-র ক্ষেত্রে আমরা দেখব না কেন, এটা 11 দিয়ে ডিভিজিবল ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য, মানে 11-র গুণিতক হলেও কিন্তু এটা সম্ভব। তার মানে কি, এদের পার্থক্যটা 11 হতে হবে, এবং সেক্ষেত্রে তোমার x এর মান কিন্তু 2 ডিজিট নাম্বার চলে আসবে, যেটা আমাদের এক্ষেত্রে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বা সেটা সম্ভব নয়, যেহেতু এটা আমাদের এই নাম্বারের ভেতর একটা ডিজিট, তাহলে সেই ভ্যালুটা আমরা কিন্তু এখানে ওভারলুক করব, নেব না। ঠিক আছে, এবারে নেক্সট আমাদের যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে দেখো 72 দিয়ে ডিভিজিবল। তাহলে 72 দিয়ে ডিভিজিবল মানে কি, তাহলে 72 মানে হচ্ছে 8 ইন্টু 9। তাহলে 8 ইন্টু 9 এর ক্ষেত্রে এখানে তোমার যে সংখ্যাটা আমরা দেখব সেখানে 9 ডিভিজিবিলিটির রুল হচ্ছে এদের যোগফলটা 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে দেখো 9 দিয়ে ডিভিজিবিলিটির জন্য, 9 এর জন্য, 9 এর জন্য আমরা কি করছি, দেখো 5 2 এ 7 আর 1 এ 8, 7 এ 15, 4 এ হচ্ছে 15, 4 এ হচ্ছে 19, তাই না? তাহলে 19 প্লাস ওয়াই, এটা 9 দিয়ে ডিভিজিবল হতে গেলে, 9 দিয়ে বিভাজ্য যদি হতে হয়, তাহলে y এর মান কি হতে হবে, y এর ন্যূনতম যে মান হতে হবে সেটা হচ্ছে 8। আমরা কিন্তু সবসময় ন্যূনতম মান নিয়ে কাজ করব। তাহলে 8 যদি হয় তাহলে দেখো সেটা আমাদের 8 এর জন্য যে শর্ত সেটা পূরণ করছে কিনা, না হলে আমরা কিন্তু y এর পরের ভ্যালু নেব, এরকম ভাবে আমরা দেখে যাব। এবারে 8 এর জন্য কি হচ্ছে, এবং এটা যেহেতু 1 ডিজিট, এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সেটা 1 ডিজিটের ভেতরে আসবে কি আসবে না। ওকে, যেমন এখানে যেমন ধরে নাও তুমি যদি নেক্সট দেখো, তাহলে হচ্ছে 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে 3 9 27, 4 9 36, তাহলে 36 করতে গেলে এখানে কিন্তু 2 ডিজিট চলে আসছে, যেটা কিন্তু সম্ভব নয়। তাহলে আমাদেরকে দেখতে হবে শুধুমাত্র y is equal to 8 এর জন্য, তাহলে 8 এর জন্য আমাদের ভ্যালুটা কি আসছে, y এর মান যদি আমরা 8 নিই তাহলে হচ্ছে 784, তাহলে 784 কিন্তু 8 দিয়ে বিভাজ্য, 8 দিয়ে বিভাজ্য, অর্থাৎ আমাদের দুটো শর্তই পূরণ হচ্ছে। তাহলে আমরা এখানে একেবারে শেষ কথা হচ্ছে যে y এর ভ্যালু আমরা পাচ্ছি 8 এবং x এর ভ্যালু পাচ্ছি 6। এই দুটো মানকে এখানে আমরা যদি বসাই তাহলে 5 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 8, তাই তো? তাহলে 30 মাইনাস 16, তাহলে হচ্ছে 14। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
আচ্ছা আচ্ছা, কি বলেছে তাহলে? আচ্ছা, হুম, ঠিক আছে, 14। ওকে, চলে আসছি পরের কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন দেখো, এখানে কি বলেছে, a প্লাস বি এর সম্ভাব্য সকল মানের যোগফল নির্ণয় করো যাতে এই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল হয়। তাহলে 11 দিয়ে ডিভিজিবলের তোমরা প্রচুর প্রচুর অঙ্ক করলে, তো এখানে জোড় স্থানীয় অঙ্ক বিজোড় স্থানীয় অঙ্কের কনসেপ্টটা বুঝে গেছো আশা করি। তাহলে এখানে S2 S1 আমরা লিখবো, এই দুটোর ব্যবধান আমরা চেক করব। তাহলে S2 মানে কি? S2 মানে হচ্ছে বিজোড় স্থানীয় অঙ্কটা b প্লাস 6 প্লাস a, আর জোড় স্থানীয় অঙ্কটা কি হচ্ছে? জোড় স্থানীয় অঙ্ক হচ্ছে 704, 704। তাহলে কত কত এই আসছে? তাহলে এখানে আসছে তোমার a প্লাস বি প্লাস 6, আর এটা 11-র ব্যবধান। এই দুটোর ব্যবধানটা আমরা দেখব। ওকে, মানে এটা কিন্তু s ইজ ইকুয়াল টু s2 মাইনাস s1 ইজ ইকুয়াল টু 0-র জন্য, ঠিক একই রকম ভাবে আমরা 11-র গুণিতক গুলোর ক্ষেত্রেও দেখব। তাহলে আলটিমেট এখানে কিন্তু কিছুটা তোমাকে মেন্টালি ক্যালকুলেশন করতে হবে। a প্লাস বি অর্থাৎ যদি দুটো সমান হয় তখন হবে 0, যদি এটা 22 হয় ধরে নাও, এইটা হচ্ছে মানে এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে 11, তাহলে তখন কি হবে? এইদিকে 5 আসবে, সেক্ষেত্রে হবে, আচ্ছা a প্লাস বিটা তখন কি হবে? না, 0 হবে না, এটা b হবে, তাই তো, ভুল লেখা হয়ে গেছে, 5। আর এই ক্ষেত্রে কি হবে? যদি এটা 11-র গুণিতক গুলো আমরা নিই, তাহলে 11-র গুণিতক গুলো হলে এটা হবে 11 মানে 22, তাহলে এটা হবে এইদিকে মাইনাসে গেলে মাইনাস তোমার হচ্ছে এটা 6, আর এটা এইদিকে চলে গেলে কত হচ্ছে? -5। এবার এটা যদি আমরা 22 নিই তাহলে পরবর্তীটা হবে 27, তাই তো। এবারে 11 যদি নিই, এটা তো আমরা শূন্যর জন্য পেয়েছি, তাহলে 11-র জন্য কি হবে? যদি 11 নিই তাহলে এই দিকটা হবে -5, এদিকে চলে এলে এখানে 11 থাকলে কত হবে? -5টা এদিকে এলে আবার 16 হবে। তাহলে দেখো এই যে a প্লাস বি এর মান পাচ্ছি, সেখানে এবারে আমরা দেখব যে সম্ভাব্য কি কি মান হতে পারে। ওকে, দেখো প্রথম কন্ডিশন হচ্ছে a প্লাস বি হচ্ছে 5, এটা হতে পারে। একটা কন্ডিশন হচ্ছে a প্লাস বি সমান 5 হলে, আরেকটা কন্ডিশন হচ্ছে a প্লাস বি সমান 16 হলে। এই দুটো ক্ষেত্রে কিন্তু a এবং b এর মান এক অঙ্কের সম্ভব। কিন্তু যদি তুমি দেখো a প্লাস বি 27, তাহলে যে কোনো একটা কিন্তু 2 ডিজিট নাম্বার হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের বাস্তবে সম্ভব নয়। তাহলে এই দুটো কন্ডিশন সম্ভব, এই দুটো কন্ডিশনের যোগফল তোমাকে যাতে সংখ্যাটা বিভাজ্য হয় সম্ভাব্য সকল মানের যোগফল নির্ণয় করতে বলেছে, তার মানে আসছে এটা 21। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কি রয়েছে? 8 নাম্বার কোশ্চেন, যদি 9 অঙ্ক বিশিষ্ট এই যে সংখ্যাটা 99 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 99 দিয়ে বিভাজ্য, 99 একটা কম্পোজিট নাম্বার, যেটা দিয়ে বিভাজ্য হতে গেলে 9 এবং 11 দিয়ে কিন্তু বিভাজ্য হতে হবে। তাহলে 9 দিয়ে বিভাজ্যতার জন্য আমরা শর্তটা দেখব, 9 এর জন্য কি কি দরকার বা কি কন্ডিশন হতে পারে। তাহলে 9 এর জন্য আমরা টোটালটা যোগ করব, 7 8 এ 15, 15 আর 6 হচ্ছে 21, 21 আর 8 হচ্ছে 29, 29 আর 9 হচ্ছে 38।
তাহলে এখানের ভ্যালুটা হবে 38 এবং এক্স ওয়াই জেড আছে, তাহলে প্লাস এক্স ওয়াই জেড এই ভ্যালুটা হতে পারে। এবারে দেখো 9 দিয়ে যদি ডিভিজিবল হতে হয় তাহলে এটার নিয়ারেস্ট ভ্যালু কত হতে পারে? 9 এর গুণিতক 5 9 45, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু হতে পারে 45 হতে গেলে এটা হচ্ছে 7 হতে পারে। তারপরে তারপরের নাম্বার যদি আমরা নিই এক্স ওয়াই জেড এর কোন ভ্যালুটা হতে পারে? তো দেখো 45 এর পরে 54, 54 জন্য 16 হতে পারে, আর তারপরের সংখ্যা 23 হতে পারে, এরকম কিন্তু হতে পারে, তাই না? এবারে 11-র জন্য দুটো শর্তকে কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে, দুটোকেই চেক করতে হবে। যদিও একটু বড় অঙ্ক, কিন্তু এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে এখন আবার কম্পিটিশন খুব বেশি যে কোনো পরীক্ষাতেই, তাই দু একটা কোশ্চেন যদি থেকে থাকে এসে যায় তাহলে যাতে করতে পারো সেগুলো কিন্তু খেয়াল রাখবে। তাহলে এখানেও জোড় স্থানীয় বিজোড় স্থানীয়, জোড় স্থানীয়র ভেতরে আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা এইখানে আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড, তাই না? জোড় স্থানীয়তে এক্স ওয়াই জেড আর 0 মানে হচ্ছে এক্স ওয়াই জেড পাচ্ছি। আর এখানে ব্যবধান নিচ্ছি, এখানে আমরা পাচ্ছি বাকিগুলো 8 9 17 23, 23 আর 8 হচ্ছে 31, সাথে 38 আমরা অলরেডি পেয়েছি যোগ করে, তাহলে এটা হচ্ছে 38। এবারে এই দুটোর যে ব্যবধান এক্স ওয়াই জেড আর 38 এর, মানে 38 মাইনাস ব্র্যাকেটের ভেতরে এক্স ওয়াই জেড বলতে পারো, বা এক্স ওয়াই জেড মাইনাস 38, যেমন ভাবে খুশি এটা তোমরা বলতে পারো। তাহলে এখানে আমাদেরকে এবারে চেক করতে হবে যে এক্স ওয়াই জেড এটা যদি 7 হয় তাহলে দুটোর ডিফারেন্সটা কত হচ্ছে, মানে বিয়োগফলটা 7 আর 38 হচ্ছে 31, তাহলে এটা সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি 16 ধরি, তাহলে 38 থেকে 16 বাদ দাও, তাহলে হচ্ছে দেখো 22, তাহলে এটা আমাদের প্রযোজ্য হচ্ছে। 22 11 দিয়ে বিভাজ্য, তাহলে এর সঠিক উত্তর যেটা হবে এক্স ওয়াই জেড এর মানটা সেটা হবে 16। ওকে, 23 এর ক্ষেত্রেও তুমি বিয়োগ করে দেখবে সেটা কিন্তু 15 আসছে, সেটা 11-র গুণিতকে আসছে না, তাহলে সেটাও সম্ভব নয়। তাহলে এবারে আমরা নেব নেক্সট কোশ্চেন, 9 নাম্বার কোশ্চেনটা। 9 নাম্বার কোশ্চেনে কি বলেছে দেখো, এই যে সংখ্যাটা ঠিক 7 11 এবং 13 দিয়ে বিভাজ্য, 7 11 এবং 13 দিয়ে বিভাজ্য হলে পি মাইনাস কিউ এর মান নির্ণয় করো। দেখো এখানে যদি তুমি ইন্ডিভিজুয়ালি 7 11 13 এটা দিয়ে তুমি চেক করে দেখো তো জটিল হবে, অঙ্কটা কিন্তু খুব জটিল হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই 7 11 13 যে গুণফল সেটা হচ্ছে 1001। দেখো গুণ করে দেখো 77 কে 13 দিয়ে, কিংবা 7 13 91 কে 11 দিয়ে গুণ করলে এটা আসছে। এবারে হচ্ছে কি, এটা আমাদের মানে জানতে হবে যে কোনো সংখ্যা যদি 1001 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটার যেটা স্ট্রাকচার হবে, দেখতে যেমন হবে সেটা হবে ঠিক এরকম, মানে একটা সংখ্যা থাকবে এ বি সি এবং সেটা আবার রিপিট করবে এ বি সি দুবার। এই দুবার যদি রিপিটেড কোনো সংখ্যা পাই তাহলে আমরা কিন্তু বলবো যে সেটা 1001 দিয়ে ডিভিজিবল। এখন দেখো আমরা এই যে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে এর সাথে আমরা জাস্ট চেক করব 8 2 3, তারপরে দেওয়া আছে পি টু কিউ। এখন পি এবং কিউ এর মান যদি আমরা এখানে পি এবং কিউ এর মান এখানে যদি আমরা ঠিক 8 এবং ঠিক 3 বসাই, তাহলে দেখো এটা স্ট্রাকচারটা এবিসি চলে আসছে। তাহলে পি এর মান কত হচ্ছে 8 এবং কিউ এর মান হচ্ছে 3, এবং তখন কিন্তু 1001 দিয়ে ডিভিজিবল হবে।
তাহলে তোমাকে এখানে কি বলেছে, পি মাইনাস কিউ এর মান, তাহলে পি মাইনাস কিউ হবে 8 মাইনাস 3 মানে 5। ঠিক আছে, খুব দুর্দান্ত অঙ্ক আমাদের এই অঙ্কগুলো। প্রত্যেকটা কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে প্রত্যেকটা অঙ্ককে, প্রত্যেকটা কনসেপ্টকে তোমাদের কাছে নিয়ে আসা হয়েছে। তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখো, এখানেও দেখো 5 অঙ্কের সংখ্যা রয়েছে, এটা যেটা 3, 7, 11 দিয়ে বিভাজ্য, তাই তো? তাহলে এখানে আমরা কি করব, এই 3, 7 এবং 11-র গুণফল কত হচ্ছে, 21-কে 11 দিয়ে গুণ করলে 231 হয়। তার মানে কি 5 অঙ্কের সংখ্যা এই যে এটা যদি বিভাজ্য হয় তাহলে 231 দিয়েও ডিভিজিবল হবে। তাহলে আমরা ধরে নিলাম এ বি এর যে মানটা সেটা 0, 0 ধরে নিলাম। কেন ধরবো, কেননা আমাদের এখানে ভ্যালু বার করতে হবে এ বি এর, যেটা আমরা জানি না, তাহলে সর্বনিম্ন সংখ্যাটাকে আমরা এখানে ধরে নিলাম। এবার আমরা 231 দিয়ে ভাগ করছি। 231 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 2 দিয়ে হচ্ছে 462, অবশিষ্ট থাকছে 1, 3, 1, 131, একটা শূন্য নামলো। এবারে দেখো 5 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1155, তাহলে অবশিষ্ট কি থাকছে, 1155 যখন করলাম তখন আসছে 5-এ 10, হাতে রইল 1, 5-এর 6, 5-এ 11, হাতে রইল 1, 1-এ 2, 2 কত হয় 3, 1-এ 155, আর একটা 0 নেমে যাচ্ছে। এবারে 6 দিয়ে তোমার দেখো ভাগ যখন আমরা করছি, মানে গুণ করছি, তখন পাচ্ছি 1386। তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকছে 164, 164 আমাদের অবশিষ্ট থাকছে। অর্থাৎ 231 দিয়ে ডিভিজিবল হতে গেলে এই যে সংখ্যাটা আমরা ধরে নিয়েছি তার থেকে 164 কম হতে হবে, 164 কম হতে হবে। ওকে, এবারে এটার থেকে যদি আমরা 164 কমিয়ে নিই তাহলে কত আসবে, 59300। 164 কম করলে 4, এখানে হচ্ছে 6-এ 10, হাতে রইল 1, 5-এর 6-এর 7, 7 কত হয় 10, 7 3-এ 10, হাতে রইল 1, 1-এ 2, 2 কত হয় 3, 2 কত হয় 3 আছে, 1-এ 3, এটা 9, এটা হচ্ছে 5। তো দেখো এখানে যে সংখ্যাটা এসছে এখানে কিন্তু আমাদের 3 আছে, কিন্তু এখানে আমরা 1 আসছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এর সাথে এই সংখ্যাটা যেমন 231 দিয়ে ডিভিজিবল, তাহলে তার সাথে যদি আমরা আবার 231 যোগ করি সেটাও কিন্তু 231 দিয়ে ডিভিজিবল। তাহলে 6 আর 1-এ 7, 6 আর এটা হচ্ছে 3, এটা 5, 9 যথারীতি থাকছে। এর ফলে কি হলো দেখো, এই জায়গাতে এবং এই জায়গাতে একটা মিল চলে এলো। তাহলে এই সংখ্যাটা কিন্তু 231 তথা 3, 7, 11 দিয়ে ডিভিজিবল এবং এটা স্ট্রাকচারে মিলে গেছে। তাহলে এ এর মান হবে 6, বি এর মান হবে 7। তাহলে এই ভ্যালুটা তোমাকে এবার বের করতে বলেছে। এ স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার আর 6 7 42, তাহলে হচ্ছে 36 মাইনাস 49 প্লাস 42, 6 2 হচ্ছে 8, এটা 98 মাইনাস 49, 49, আচ্ছা এটা ভুল হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ ঠিক ভুল হয়েছে। কেন হচ্ছে 6 2 8, 4 3 7, 78 মাইনাস 49 মানে হচ্ছে 29। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? খুব ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলে আসছি পরের কোশ্চেনে।
পরের কোশ্চেনটা দেখো, 3 অঙ্কের সংখ্যা এবিসি সিএবি বিসি এর যোগফল নিম্নলিখিত দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, এবিসি সিএবি বিসিএ এই যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু স্ট্রাকচার, মানে এরকম দেখতে। তাহলে সংখ্যাগুলো কি হবে? 100 দেখো শতক স্থানে রয়েছে এ, তাহলে আমরা এইভাবে লিখলাম এই প্রথম সংখ্যাকে। দশক স্থানে রয়েছে বি, তার মানে 10 বি লিখলাম, তারপরেরটাতে লিখলাম সি। একই রকম ভাবে 100 সি, 10 এ, এখানে বি, 100 বি, 10 সি, এখানে এ। তাহলে এই তিনটার যোগফল আমরা যদি যোগফল করি তাহলে কি পাবো? যোগ করলে পাবো এখানে এ গুলোকে একদিকে যোগ, বি গুলোকে একদিকে যোগ, সি গুলোকে একদিকে যোগ, তাহলে 100 এ প্লাস বি প্লাস সি পাচ্ছি। একই রকম ভাবে 10 এ প্লাস বি প্লাস সি পাচ্ছি, তারপর পাচ্ছি এ প্লাস বি প্লাস সি। তাহলে পুরোটার থেকে কমন যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাহলে পাচ্ছি 100 প্লাস 10 প্লাস 1, মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু 111। এখন দেখো এই 111 মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু 3 ইন্টু 37। তাহলে কোনটা দিয়ে বিভাজ্য নয়? দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি দিয়ে বিভাজ্য। এখানে দেখো 37 রয়েছে, এখানে 3ও রয়েছে, একমাত্র ডিভিজিবল নয় এই 31 দিয়ে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন। দেখো 12 নম্বরে যেটা রয়েছে, যখন একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা হয় তখন অবশিষ্টাংশ 2 থাকে। এটাও কিন্তু আমাদের ওই ডিভিজিবিলিটি থেকে অঙ্কটা রয়েছে। সেটা হচ্ছে, আচ্ছা, আবার যখন তাকে 7 দিয়ে ভাগ করা হচ্ছে তখন অবশিষ্টাংশ 5 থাকছে। মূল সংখ্যাটাকে 21 দিয়ে ভাগ করলে অবশিষ্টাংশ কত হবে? দেখো এই অঙ্কটা পার্টিকুলার যদি দেখো তাহলে এটা কিন্তু ডিভিজিবিলিটির কোশ্চেন, যেটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ডিভিজিবিলিটি। সেটাকে বলা হচ্ছে সাকসেসিভ ডিভিজিবিলিটি বা ধারাবাহিক। এটা ধারাবাহিক বিভাজ্যতার অঙ্ক। ধারাবাহিক বিভাজ্যতা মানে কি? একটা সংখ্যা ধরো রয়েছে n, ওকে, মূল সংখ্যা, তাকে আমরা যখন 3 দিয়ে ভাগ করব তখন একটা ভাগফল আসবে q1 এবং অবশিষ্টাংশ যেটা পাবো সেটা হচ্ছে 2। নেক্সট এই সংখ্যাটাকে যখন আমরা 7 দিয়ে ভাগ করব তখন অবশিষ্টাংশ আসবে 5 এবং একটা ভাগফল আসবে q2। ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ। এই স্টেপের পরে আর কিন্তু কোনো আমাদের ইনফরমেশন দেওয়া নেই। তাহলে এই জায়গাতে এসে তোমাকে n এর মান বের করতে হবে। কিভাবে বের করবে? সব সময় এই ধরনের অঙ্কগুলোতে ধারাবাহিক যে বিভাজ্যতা বা সাকসেসিভ ডিভিজিবিলিটি, সেখানে q2 এটাকে 1 ধরে নেবে অলওয়েজ। এইটা ধরে কিন্তু তোমাকে ভ্যালুটা বার করবে। তাহলে এটা যদি 1 ধরে নাও তাহলে 1 ইন্টু 7 মানে 7 একে 7, 5 এ 12। তাহলে q1 সমান তখন কি হবে? q1 হবে 7 ইন্টু 1 প্লাস 5 মানে হচ্ছে 12। আর n এর মান কি হবে? সেখানে হবে, এটা যখন হয়ে যাচ্ছে 12 মানে 3 ইন্টু 12 প্লাস 2, 36, 2 হচ্ছে 38, তাহলে 38, 38 হচ্ছে, অর্থাৎ মূল সংখ্যাটা হচ্ছে 38। এবারে কোশ্চেনে কি বলেছে? 38 সংখ্যাটাকে 21 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 21 কে 21 হচ্ছে, এটা হচ্ছে 17। অবশিষ্ট কত থাকবে? 17। এই ধারাবাহিক বিভাজ্যতা সম্পর্কে আমরা আগামী দিনে আরো অনেক অঙ্ক করব, কনসেপ্টটাকে আরো কংক্রিট করব। তো
সেই জন্য তোমাকে আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো দেখতে হবে। দেখলে কিন্তু এই ধারাবাহিক বিভাজ্যতা সম্পর্কে একেবারে একটা কনসেপ্ট, স্ট্রং কনসেপ্ট বিল্ড হয়ে যাবে, যেটা আগামী দিনে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার যে ধরনের কোশ্চেন আছে সেটাকে ক্র্যাক করতে সাহায্য করবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।